জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিকে। আপনাদের সঙ্গে আছি আমি মুন্নাফ রশিদ। গণঅভ্যুত্থানের পর শিল্প কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, শ্রমিক মালিক একসঙ্গে কাজ করবে, এটি অন্তর্বর্তী সরকারের বড় লক্ষ্য। দায়িত্ব নেয়ার এক মাসের মাথায় প্রথমবারের মতো ব্যবসায়ী নেতাদের সঙ্গে সংলাপে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের আয়োজনে জাতীয় ব্যবসা সংলাপ এ যোগ দিয়ে এফবিসিসিআই ও ঢাকা চেম্বার অব কমার্স সহ 15টি ব্যবসায়ী সংগঠন। সভাপতির বক্তব্যে আইসিসির নির্বাহী পরিচালক মীর নাসির বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকেই দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা চালাচ্ছে কিছু দুষ্কৃতিকারী, যার বড় প্রভাব পড়েছে শিল্প কারখানার উপর। এজন্য যৌথ বাহিনীর তৎপরতা আরও জোরালো করার দাবি জানান তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তৈরি পোশাক খাতকে বিশ্বের 1 নম্বরে নিয়ে যাওয়ার লক্ষ্য অন্তর্বর্তী সরকারের। ইউরোপ আমেরিকা জুড়ে ব্যবসার নতুন নতুন দরজা খোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। আমার বক্তৃতায় যে সংস্কার শুধু আমাদের করলে হবে না, শুধু সরকারের উপরে ছেড়ে দিয়ে না। এটা সাধারণ একটা রাজনৈতিক আন্দোলন ছিল না, এটা হলো জীবন পণ করে এই লক্ষ্যে আমি পৌঁছবই না হওয়া পর্যন্ত আমরা জিরান দেব না। এবং তাদের লক্ষ্য ছিল কি, নতুন বাংলাদেশ হবে। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের পর রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টারা। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তারা একথা বলেন। তারা বলেন, শ্রমিক অসন্তোষের বিষয়টি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সমস্যা সমাধানের জন্য কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। জলবায়ু ফান্ডের জন্য রাখা 873 কোটি টাকা দিতে পারছে না ফার্মার্স ব্যাংক। 2038 সালের আগে এই টাকা পরিশোধ করতে পারবে না বলে জানিয়েছে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ব্যাপক লুটপাটের মাধ্যমে টাকাগুলো হাতিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। কোনো শ্রমিক কারখানায় হামলা করেনি। হামলাকারীদের মধ্যে ছাত্রলীগের একজনকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সিদ্ধান্ত হয়েছে যে অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংককে বলা হবে, বাংলাদেশ ব্যাংক তারপরে যে সমস্ত মন্ত্রণালয়ে বা সরকারি সংস্থায় এই ধরনের অসুবিধা হচ্ছে তাদের সাথে একসাথে বসে একটা রোড ম্যাপ তৈরি করে দিবে। ইতিমধ্যেই শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের প্রাইভেট ব্যাংকে যেগুলো আছে 114 কোটি টাকার একটা ফিগার আমি পেয়েছি, এবং 2টা ফান্ড মিলিয়ে এটা আরও অধিক হবে, এবং সেটা কত এবং কোথায় কী অবস্থায় আছে সেটা জেনে এবং তার প্রাপ্যতার নিশ্চয়তা কতটুকু আছে সেটা জেনে, এবং একই সাথে এটা এই বিষয়ে একটা জেনারেল ডিসিশনে প্রত্যেকটা মন্ত্রণালয়ে দেখা যাবে কোনো না কোনো ব্যাংকে এফডিআর আছে। এবং আপনারা জানেন, গভর্নর সাহেবও বলেছেন যে কিছু ব্যাংক আসলে দেউলিয়াতের দিকে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই পাবলিক মানিটাকে কিভাবে রিস্টোর করা যায়, জনগণের জন্য, জনগণের সেবায় আবার কাজে লাগানো যায়, সেজন্য একটা জেনারেল ডিসিশনেই আমাদেরকে আসতে হবে। সাংবিধানিকভাবে বর্তমান অন্তর্বর্তী সরকার বৈধ বলে মনে করছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, সব কিছু আইন মেনেই হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের অ্যাটর্নি জেনারেল বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট শাসন ব্যবস্থা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের প্রস্তাব সময় উপযোগী। প্রধান বিচারপতির ক্ষমতা বৃদ্ধি করা সহ বিচারকদের স্বাধীনভাবে কাজ করার জন্য বিচার বিভাগের সংস্কার জরুরি বলে মনে করেন তিনি। তার মতে, সংবিধানের 70 অনুচ্ছেদ ক্ষমতার ভারসাম্য নষ্ট করছে। এই অনুচ্ছেদের সংশোধনী জরুরি বলে জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। বলেন, শাসন আইন ও বিচার বিভাগের ভারসাম্য আনার জন্যই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও অরিজিনাল সংবিধান থেকে এসেছে, ফ্লোর ক্রসিং করা যাবে না, পার্লামেন্ট মেম্বার ইন্ডিপেন্ডেন্ট মাইন্ড অ্যাপ্লাই করতে পারবে না, কার্যত বাংলাদেশের আইন বিভাগ
শাসন বিভাগ, বিচার বিভাগ একক ব্যক্তির নিয়ন্ত্রণে চলে গিয়েছিল এই 70 অনুচ্ছেদের কারণে। এগুলো সংবিধান সংস্কার কমিটি যারা আছেন ওনারা দেখবেন। পাওয়ারের ডিসেন্ট্রালাইজেশন এবং 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, তাহলে ক্ষমতার একটা ভারসাম্যের জায়গায় আসতে পারে, মনোপলি না হয়। একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র বা নৈরাজ্যবাদী সরকার প্রতিষ্ঠার যে ধারা, সেই ধারাটা যাতে ব্যাহত হয়, সেটা একটা ভালো উদ্যোগ হিসেবে দেখছি। 14 সেপ্টেম্বর শহীদদের স্মরণ সভা হচ্ছে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম। দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন, শহীদদের তালিকা সম্পূর্ণ হলে স্মরণ সভা হবে। এখন পর্যন্ত 728 জন শহীদকে তালিকাভুক্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রশাসন আমরা ঢেলে সাজাচ্ছি এবং আমরা আশা করি যে খুব দ্রুত সময়ের মধ্যে যে প্রশাসনের যে স্থবিরতাটা সেটি আসলে কেটে যাবে এবং আমরা আসলে যেই ধরনের প্রস্তাবনা দিচ্ছি বা 100 দিনের কর্মসূচি, সেটা আসলে সবগুলো মন্ত্রণালয়ে বলে দেওয়া হয়েছে যাতে এই 100 দিনের মধ্যেই এই কাজগুলো যাতে বাস্তবায়ন করা হয়। তো আশা করি যে এই ধরনের কোনো সম্ভাবনা নেই যে সেক্রেটারিয়েট কু বা এই ধরনের, কিন্তু একটা স্থবিরতা আছে এবং সেটি আসলে দ্রুত সময়ের মধ্যেই কেটে যাবে বলে আমরা আশা করছি। স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক যেই লিস্ট তালিকা করা হচ্ছে, ওই তালিকাটা যেহেতু অনগোয়িং, সেজন্য 14 তারিখেই স্মরণ সভাটি করা হচ্ছে না। এদিকে বিকেলে কক্সবাজারে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিভাজনের রাজনীতিতে পা দিলে রাষ্ট্র পুনর্গঠনের স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না। তাই রাষ্ট্র পুনর্গঠন না হওয়া পর্যন্ত ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা শহীদদের রক্তের যে কর্তব্যবোধ, এই কর্তব্যবোধটি ভুলে গিয়ে আমরা আমাদের নিজেদের স্বার্থে আমরা বিভক্ত হয়ে যাই এবং চাঁদাবাজ, টেন্ডারবাজ এবং আমাদের পারিবারিক দুর্নীতি, সামাজিক দুর্নীতি এবং রাষ্ট্রীয় দুর্নীতির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ অবস্থান নিতে আমরা ব্যর্থ হই, তাহলে সেটি আবার ফ্যাসিবাদের পুনর্বাসনের জন্য আবার পরিবেশ তৈরি করে দিবে। সরকারি দপ্তরে দালালি আর টাকা দিয়ে কাজ করার জন্য ছাত্র জনতা অভ্যুত্থান করেনি। বিকেলে টাঙ্গাইলে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষক, চাটুকার, তেলবাজ, তোষামতকারী যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে, তারা যদি এখনো নিজেদের সূত্রে না নেয়, তাহলে তাদের ওই নেত্রী হাসিনার মতোই তাদেরকে দেশ ত্যাগ করতে হবে। এক ফ্যাসিস্টকে আমরা দেশ ছাড়া করেছি, অন্য ফ্যাসিস্টকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য নয়। রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার শেষ করে অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দেবে বলে আশা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের বিজয়কে নস্যাৎ করার জন্য একটি চক্র কাজ করছে মন্তব্য করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ সময় 2 দিনের কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সমন্বয় সভায় শেষে কথা বলেন দলটির মহাসচিব। আমরা সংস্কারের কথা সবাই বলেছি, সংস্কার প্রয়োজন সেটা আমরা বলেছি, কারণ গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে ফেলেছিল এবং সেই ক্ষেত্রে অতি দ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয়। মূল যে বিষয়টা রয়েছে এই গণতন্ত্রের জন্যে, যে জনগণের প্রতিনিধিদের শাসন, তাদের পরিচালনা, তাদের শাসন, জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ চলবে, সেই বিষয়টা যেন আপনার অবশ্যই দ্রুততার সঙ্গে আপনার সমাপ্ত হয়, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। 14 তারিখে আমাদের 3:30টায়, বিকাল 3:30টায় শহীদ মিনারে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। ডিসি নিয়োগকে কেন্দ্র করে যে বিতর্ক সৃষ্টি হয়েছে তার পেছনে কোনো দুর্নীতি বা অবহেলা থাকলে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। বৃহস্পতিবার বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। মুজিবুর রহমান মঞ্জু বলেন, ডিসি নিয়োগকে কেন্দ্র করে যে অস্থিরতা তৈরি হয়েছে তা ঠিকভাবে নিয়ন্ত্রণ করা উচিত ছিল। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারায় মানুষের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে, এটি দ্রুত সমাধান করার দাবি জানান তিনি।
দ্রুত সময়ের মধ্যে জননিরাপত্তা এবং মানুষের দুর্ভোগ নিরসনে অন্তর্বর্তী সরকারকে কাজ করার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। সরকারি বিশ্ববিদ্যালয়গুলো পুরোপুরি চালু না হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের দীর্ঘসূত্রিতা ও গাফিলতিকে দায়ী করেন এবি পার্টির সদস্য সচিব। এছাড়া সেনাবাহিনীর মধ্যে ঐক্য, সমস্যার সমাধান এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের কার্যকর ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। ব্যাংক খাতের সংস্কার ও পুনর্গঠনে কেন্দ্রীয় ব্যাংককে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবি। দুপুরে গভর্নরের সঙ্গে বৈঠক শেষে বিএবির চেয়ারম্যান জানান, অর্থ পাচারকারীদের আর কোনো প্রশ্রয় দেয়া যাবে না। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে বিএবি চেয়ারম্যান বলেন, গ্রাহকের টাকা দিতে হিমশিম খাচ্ছে বেশিরভাগ ব্যাংক। তিনি বলেন, যারা অর্থনীতি ও ব্যাংক খাতের ক্ষতি করেছে তাদের যেন আর ফিরে আসতে না পারে সে ধরনের ব্যবস্থা নিতে হবে। ব্যাংক খাত সংস্কারে টাস্ক ফোর্সকে ব্যাংকগুলোর সাথে আলোচনা করে কাজ করার পরামর্শ দেন তিনি। আওয়ামী সরকার গত 15 বছরে ব্যাংক খাত থেকে আত্মসাৎ করেছে 92,000 কোটি টাকার বেশি, আর খেলাফি ঋণ ছাড়িয়েছে 2.25 লাখ কোটি টাকা। এই সরকার চেঞ্জে তো অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের কাজে। এখন ওই সমস্ত যদি আমরা প্রশ্রয় দিই আমরা, তাহলে তো আমাদের দেশই পুরো ধ্বংস হয়ে যাবে। কাজেই সেদিকে লক্ষ্য করা দরকার সবাই, যারা রেগুলেটর আছে বা যারা ল এনফোর্সমেন্ট তারা দেখবে এগুলো আর কি। এবং এই সমস্ত যেন আবার সুযোগ না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, সেদিকে খেয়াল রাখতে হবে। এবং সেটা খালি ব্যাংক করবেন, আপনারাও করবেন। মিডিয়ার সাপোর্ট বিরাট দরকার, কিন্তু বুঝছেন, মিডিয়া ছাড়া কিন্তু কোনো কাজ হবে। কিন্তু আমাদের একটা চেঞ্জ এসব হয়ে গেল, এই বাংলাদেশ বিরাট একটা চেঞ্জ দাবি ধরেন। তো সেখানে ডেফিনেটলি এই সব সেক্টরে এফেক্টেড, মোরালেস সবাই এফেক্টেড। কাজেই ওনাকে বললাম যে আমরা আপনার সাথে মানে কাঁধে কাঁধ মিলে কাজ করব। আমরা যে সমস্ত ডাইরেক্টলি যখন অ্যাডভাইস আছে এবং আমরা ব্যাংকের সাথে আমরা গ্যারান্টি দিচ্ছি, অ্যাসুরেন্স করতেছি যে ইনশাল্লাহ আমরা যেভাবে বলেন, যে সুন্দরভাবে বলেন সেটা আমরাই করবো, ওইভাবে কাজ করবো। আমি সকলের কাছে সহযোগিতা চাব যে সামনে এই যদি সংস্কার যতটুকু সম্ভব হয় সেটি করে আমরা এই বিসিসি একটা সুষ্ঠু সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করে আমরা যেন দ্রুত নির্বাচিত প্রতিনিধিদের হাতে এই ব্যবসায়ী সংগঠন, শীর্ষ সংগঠনটির কার্যভার তুলে দিতে পারি, সেটাই আমাদের টার্গেট। 5 আগস্টের পর অনেক শিল্প মালিক দেশ থেকে পালিয়ে যাওয়ায় বেতন পরিশোধ হচ্ছে না। এই সুযোগে আন্তর্জাতিক মহলের ইন্ধনে শ্রমিক অসন্তোষ হচ্ছে বলে মন্তব্য করেছেন শ্রম সচিব AHM শফিকুজ্জামান। স্থানীয়ভাবে ঝুট ব্যবসার দ্বন্দ্বে পোশাক কারখানার শ্রমিকদের ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। পোশাক শ্রমিকদের বেতন বাড়ানো সহ নানা দাবিতে প্রতিদিনই বিভিন্ন স্থানে অসন্তোষ চলছে। এমন পরিস্থিতিতে টঙ্গীতে শিল্প মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেছেন শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান। এ সময় তিনি বলেন, পৃথিবীর কোনো উন্নত দেশ শ্রমিক অধিকার 100তে 100 নিশ্চিত করতে পারেনি। আমাদের এখানে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব না। শ্রমিকদের অনেক যৌক্তিক দাবি মালিকরা চাইলে পূরণ করতে পারেন, আবার কিছু দাবি এখনই বাস্তবায়ন যৌক্তিক না। কোনো ভালো শ্রমিক যারা সত্যিকার অর্থে আমরা শ্রমিক নাম দেই, তারা কেউ তার ওই ফ্যাক্টরিটাকে আপনার কোনো রকম সুতার পর্যন্ত ছুঁইবে না, সেটা যাতে ধ্বংস হয় এটা নেবে না। টোটাল দেশের কিন্তু ইকোনমি কলাপস করছে। আর লাভ কারা হচ্ছে? লাভ হচ্ছে যে আমাদের কম্পিটিটর যে দেশগুলো আছে। নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI সংস্কারের কথা বলছেন নতুন প্রশাসক হাফিজুর রহমান। সকালে কাজে যোগ দিলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান FBCCI-এর সদস্যরা। এ সময় তিনি বলেন, যতটুকু সংস্কারের সম্ভব তা বাস্তবায়ন করে FBCCI-কে কার্যকর প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করা হবে। সেই সাথে বেশ কিছু কাজ নির্ধারিত সময়ে শেষ করতে খুব শীঘ্রই উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। প্রত্যাশা অনুযায়ী সংস্কারে ব্যর্থ হলে সাথে সাথে বিদায় নেওয়ারও অঙ্গীকার করেন নতুন প্রশাসক। আমি সকলের কাছে সহযোগিতা চাব যে সামনে এই যদি সংস্কার যতটুকু সম্ভব হয় সেটি করে আমরা এই বিসিসি একটা সুষ্ঠু সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করে আমরা যেন দ্রুত
নির্বাচিত প্রতিনিধিদের হাতে এই ব্যবসায়ী সংগঠন, শীর্ষ সংগঠনটির কার্যভার তুলে দিতে পারি, সেটাই আমাদের টার্গেট। প্রবাসে মৃত্যুবরণকারী ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে রেমিটেন্সের মতোই 2% অতিরিক্ত অর্থ পাওয়া যাবে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রেমিটকৃত অর্থের আয়ের উৎস সম্পর্কে প্রমাণের ভিত্তিতে নিশ্চিত হতে হবে, আর তা পাওয়ার সাথে সাথে টাকায় রূপান্তর করতে হবে। মূলত রিজার্ভ সংকট কাটিয়ে উঠতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করছেন ব্যাংক খাত সংশ্লিষ্টরা। কারণ 11 সেপ্টেম্বর শেষে রিজার্ভ $20 বিলিয়ন নিচে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য বলছে, 11 সেপ্টেম্বর শেষে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে $24.50 বিলিয়ন এবং BPM 6 অনুযায়ী $19.44 বিলিয়ন। তাই রেমিটেন্সের মতো যদি প্রবাসীদের ক্ষতিপূরণের আয়ও ব্যাংকিং চ্যানেলে আসে, তবে রিজার্ভ সংকট কাটিয়ে ওঠা সহজ হবে। সপ্তাহখানেক বন্ধ থাকার পর ফের উৎপাদনে ফিরেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। বৃহস্পতিবার রাত 8:32 এখানকার 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 1 নম্বর ইউনিট থেকে উৎপাদন শুরু হয়। বর্তমানে এই ইউনিট থেকে উৎপাদিত 60 থেকে 65 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। কয়েকদিনের চেষ্টায় বৃহস্পতিবার বিকেলে পরীক্ষামূলকভাবে ইউনিটের কার্যক্রম শুরু হয়। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে গেল 7 ও 9 সেপ্টেম্বর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিট বন্ধ হয়ে যায়। এরপর গত সোমবার বন্ধ হয়ে যায় তৃতীয় ও শেষ ইউনিটটি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন রাজনীতি বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াহইয়া আখতার। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি থেকে PhD ডিগ্রি অর্জন করেন। 1982 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন ইয়াহিয়া। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। রাষ্ট্রবিজ্ঞান, সমসাময়িক দর্শন, রাজনীতি, অনিয়ম, দুর্নীতি সহ নানা বিষয়ে তিনি গবেষণা ও লেখালেখি করেন। এছাড়া টিআইবির সদস্য সহ নানা সামাজিক ও বুদ্ধিবৃত্তিক সংগঠনের সাথে জড়িত ইয়াহিয়া আখতার। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। খিলগাঁও থানার মামলায় নতুন করে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাবেক ICT প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভাটারা থানায় 2টি ও খিলগাঁও থানায় 2টি করে 4টি হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের তোলা হলে নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। এরপর ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান ও সাইফুর রহমানের আদালত আবেদন মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিরা জঘন্যতম গণহত্যার সঙ্গে জড়িত, তাদের নেতৃত্বে ছাত্র জনতার উপর গুলি করে নির্মমভাবে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। এই আসামিরা যদি জামিন মুক্তি পায় তাহলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এদেরকে মুক্তি দেওয়া ঠিক হবে না, তাদের জামিন দরখাস্ত নামঞ্জুর করা হোক। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানির পরে তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলকের আমরা জামিন চেয়েছি। শুধু আমাদের রাজনৈতিক কারণে এই মামলাগুলি একের পর এক মামলাগুলো করে যাচ্ছে। এতে করে আমরা মনে করি কনস্টিটিউশন লঙ্ঘন হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আইন এবং জুডিশিয়ালের যে মানুষের আস্থা বিশ্বাস সেটা মানুষ হারিয়ে ফেলছে। খিলগাঁও থানা ছাত্রদলের নেতা নুরুজ্জামান জনি হত্যায় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার
আসাদুজ্জামান মিয়াকে 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সুষ্ঠু তদন্তের স্বার্থে 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 3 সেপ্টেম্বর ডিএমপির খিলগাঁও থানায় এ মামলাটি দায়ের করা হয়। জনির বাবা ইয়াকুব আলী এ মামলা দায়ের করেন। ঢাকা শহরের যতগুলো এনকাউন্টার হয়েছে, গুম হয়েছে, গুলি করে হত্যা করা হয়েছে, তার প্রত্যেকটি ঘটনার সঙ্গে সে জড়িত এবং সে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে হত্যা এবং গুম এবং তাদেরকে ভয় দেখিয়ে, হত্যার ক্রসফায়ারের ভয় দেখিয়ে তাদের সম্পদ অর্জন, প্লট অর্জন এবং সে হাজার কোটি টাকার সম্পদ অর্জন করেছে। বিজ্ঞ আদালত আমাদের সাবমিশন নিয়েছেন, অত্যন্ত মনোযোগ ও ধৈর্য সহকারে আমাদের বক্তব্য নিয়েছেন। আমরা তার অসুস্থ বিবেচনায় এবং তার বয়স্ক বিবেচনায় এবং এই মামলার সম্পর্কে আমরা জড়িত নাই এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেভাবে জড়িত না, আমরা 10 দিন রিমান্ড আমরা বাতিল চেয়েছিলাম। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 7 দিন রিমান্ড মঞ্জুর করেছেন এবং আমাদের জামিন নামঞ্জুর করেছেন। সাভারের ইয়ামিন হত্যা মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুলহাস উদ্দিনের আদালত তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় রিমান্ড বাতিলের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। গত 2 সেপ্টেম্বর রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। এরপর 4 আগস্ট হাজারীবাগে অপহরণের পর মুক্তিপণ আদায়ের মামলায় কাফিকে 8 দিনের রিমান্ডে নেওয়া হয়। এই আবদুল্লাহিল কাফি, যেখানে ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে এখনও যে মানুষটা মৃত্যুশয্যায় ছিল তার এখনও একটু নড়াচড়া করছে, সেই মানুষটাকেও সে সুযোগ দেয়নি। নৃশংসভাবে হত্যাকাণ্ড চালিয়ে পেট্রোল দিয়ে তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছে। সার্বিক বিষয় বিবেচনা নিয়ে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এফআইআরে উল্লেখ করা হয়েছে আশুলিয়া, কিন্তু মামলা দেওয়া হয়েছে সাভার। এই যে ঘটনাগুলি ঘটছে এতে আইন ও আদালতের প্রতি মানুষের আস্থা বিশ্বাস কমে যায়। আমরা বিজ্ঞ আদালত সাবমিশনে বলেছি যে রিমান্ড নেওয়ার মতন কোনো প্রক্রিয়া বা কোনো উপাদান নয়। আয়ুষাবক রিমান্ডে নেওয়ার জন্য যুক্তিসঙ্গত কোনো উপাদান বা যুক্তিসঙ্গত কোনো সাবমিশন বিজ্ঞ আদালতে রাখতে পেরে নেয়। অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় চট্টগ্রাম 6 আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবির 25 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, বৃহস্পতিবার সকাল 7টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার গাজীর বাজার সংলগ্ন আবদুল্লাহপুর সীমান্তবর্তী এলাকা থেকে বিজিবির 25 ব্যাটালিয়নের টহল দল ফজলে করিম চৌধুরীকে আটক করে। এ সময় স্থানীয় দালাল সন্দেহে হান্নান ও নাইম নামে 2 ব্যক্তিকেও আটক করা হয়। বগুড়া জেলার শেরপুরে তেলের ট্যাঙ্কি বিস্ফোরণে 4 জন নিহত হয়েছেন। বিকেলে উপজেলার ভবানীপুর ইউনিয়নের মজুমদার প্রোডাক্ট লিমিটেড নামে রাইজ ব্র্যান্ড কারখানায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় প্রতিষ্ঠানটির তেলের লাইন মেরামতের সময় বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় 4 জনকে গুরুতর আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত মোহাম্মদ ইমরান, মোহাম্মদ সাঈদ, রুবেল হোসেন ও মোহাম্মদ মনির নীলফামারী জেলার সৈয়দপুর অফিসার্স কলোনির বাসিন্দা। নিখোঁজের 2 মাস পর আশুলিয়ার একটি বসতবাড়ির আঙিনা থেকে বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক রেহানা পারভিন নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে আসামি পাপিয়া আক্তারের নির্মাণাধীন বাড়ির সামনে থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। অপহরণ মামলার প্রায় 2 মাস পর রেহানার মরদেহ উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় ননদসহ 2 জনকে পুলিশ গ্রেপ্তার করলেও হত্যাকাণ্ডের প্রধান আসামি অভিযুক্ত নিহতের স্বামী
আওলাদ হোসেন অস্ট্রেলিয়ায় পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। মেট্রো রেলে ছাত্র ভাড়া চালুর দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বক্তারা বলেন, শিক্ষার্থীদের রক্তে অর্জিত নতুন বাংলাদেশে শিক্ষার্থীদের জন্য মেট্রো রেলের ভাড়া অর্ধেক করা সময়ের দাবি। এ সময় সামগ্রিকভাবে মেট্রো ভাড়া পুনরায় বিবেচনার আহ্বান জানান তারা। অন্তর্বর্তী সরকারকে গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর দাবি জানানো হয় মানববন্ধন থেকে। এরপর সচিবালয়ে সড়ক ও সেতু উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয় একটি প্রতিনিধি দল। সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে জমি অধিগ্রহণ শেষ পর্যায়ে। এখন মন্ত্রণালয়ের অর্থ ছাড়ের অপেক্ষায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। কথা জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মঞ্জুর কবির ভূঁইয়া। বৃহস্পতিবার বিকেলে সৈয়দপুর বিমানবন্দর পরিদর্শন শেষে কথা জানান তিনি। বলেন, সৈয়দপুর বিমানবন্দর আঞ্চলিক হাব হিসেবে গড়ে উঠলে আমূল বদলে যাবে এ অঞ্চলের অর্থনীতি। এ সময় বেবিচকের চেয়ারম্যান আরও জানান, এয়ারপোর্টের রানওয়ে সম্প্রসারণ কাজ শেষ হলে কার্গো বিমান চলাচলের চেষ্টা করা হবে। তবে এ কাজে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। সৈয়দপুর বিমানবন্দর অভ্যন্তরীণ রুটে সবচেয়ে বেশি সংখ্যক যাত্রী পরিবহন করে। 4টি বিমান সংস্থার মোট 12টি ফ্লাইট ঢাকা সৈয়দপুর ঢাকা রুটে দৈনিক হাজারো যাত্রী পরিবহন করছে। রানওয়ের এক্সটেনশনের কাজও চলমান আছে, প্লাস রানওয়ের আরও কিছু প্রোগ্রেস কাজ চলমান আছে। আপনারা দেখতে পাচ্ছেন বাইরে যে আমাদের টারমাক আছে, সেই টারমাক এরিয়াটাতে কিন্তু অনেক কাজ হয়েছে, অনেক বড় হয়েছে এবং কিছু কিছু কাজ চলমান আছে। কার্গো ফ্লাইট পরিচালনা করতে করা যাবে, কিন্তু একটুখানি আরেকটু ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে ওই যে জায়গাগুলো হলে তখন আমরা কার্গো টার্মিনাল, কার্গো বে যেখানে হ্যান্ডলিং হবে এগুলো করতে পারবো। ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন পরিকল্পনা নিয়ে এগুতে চায় বাস রুট রেশনালাইজেশন কমিটি। এমনটি জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ডক্টর মোহাম্মদ শের আলী। দুপুরে দক্ষিণ সিটিতে বাস রুট রেশনালাইজেশন কমিটির 28তম সভা শেষে তিনি কথা জানান। এ সময় তিনি জানান, বাস রুট রেশনালাইজেশন নিয়ে আগের কমিটিগুলোর সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। বিভিন্ন রুটে যাত্রীর ঘনত্ব অনুযায়ী বাস রুট অগ্রাধিকার পাবে বলে জানান প্রশাসক শের আলী। তিনি আরও বলেন, সেক্ষেত্রে একই রুটে অন্য প্রতিষ্ঠানের বাস চলাচল করবে কিনা তা মুখ্য নয়। বাস রুট রেশনালাইজেশনের আওতায় চলাচল করা নগর পরিবহনের বাস বন্ধ হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলেও উত্তর দেননি তিনি। বলেন, কিভাবে সুন্দরভাবে রুট পরিচালনা করা সম্ভব তা নির্ধারণ করা হবে। গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে 2021 সালের 26 ডিসেম্বর রাজধানীর ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত শুরু হয় ঢাকা নগর পরিবহনের কার্যক্রম। ঢাকা মহানগরীতে যেখানে পপুলেশনের ডেন্সিটি অনেক বেশি বিশ্বের অন্যান্য দেশের থেকে, এই এত ডেন্সলি পপুলেটেড এলাকায় অল্প জায়গায় অল্প পরিসরে কী করে সুন্দরভাবে যানবাহনগুলো পরিচালনা করা যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা এখানে বিশেষ কারোর জন্য বিশেষ রুট আমরা বরাদ্দ রাখার বিষয়টা আমরা নিশ্চিত করতে চাই না। আমরা সবাই ভাবে যাতে শৃঙ্খলভাবে সুন্দরভাবে যাত্রী পরিবহন করতে পারে সেই বিষয়টা নিশ্চিত করার জন্য আমরা আলোচনা করেছি। নতুন বাংলাদেশকে নতুন পরিকল্পনায় পরিবেশ বান্ধব ও সুষম উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার দাবি নগরবিদদের। কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধনে জনকল্যাণমুখী বৈষম্য বিরোধী নগর পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এতে পরিকল্পিত বাংলাদেশের জন্য ছাত্র সমাজের পক্ষ থেকে পরিকল্পিত নগর বাস্তবায়নে নতুন ইশতেহার পেশ ও স্বচ্ছ কমিশন গঠনেরও দাবি জানানো হয়। পাশাপাশি স্বার্থান্বেষী মহলের দখল দূষণের কার্যক্রম কঠোরভাবে দমনে অন্তর্বর্তী সরকারকে যথাযথ উদ্যোগ নেয়ার আহ্বান জানান পরিকল্পনাবিদরা। দক্ষিণ এশিয়া বা সমগ্র বিশ্বের মধ্যে অন্যতম বেশি সড়কে ব্যয় হচ্ছে, কিন্তু সেই সড়কটাও পরবর্তীতে বলা হচ্ছে সেটা কাজে আসছে না। একদিকে আমরা 1000 কোটি টাকা দিয়ে প্রকল্প করি, পরে আমরা বলি সেটা ভেঙে ফেলতে হবে। এই যে পরিকল্পনাহীন উন্নয়ন, সেই উন্নয়ন যদি নতুন যে সরকার, সেই সরকারও যদি সেভাবেই এগিয়ে যায় তাহলে নিশ্চিতভাবেই দেশের উন্নয়ন টেকসই হবে না, সেই উন্নয়নের সুফল ঘরে পাবে না।
মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটিকে নিয়ে একটি মহল চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির পরিচালকরা। সকালে রাজধানীর তেজগাঁওয়ে আর্চ বিশপ মাইকেল ভবনে এক সংবাদ সম্মেলনে পরিচালকরা বলেন, সাবেক বোর্ডের কিছু অসাধু পরিচালক দায়িত্ব পালনের সময় স্থাপনা নির্মাণ ও উন্নয়নমূলক কার্যক্রমের নামে বিপুল টাকা লুটপাট করেছেন। সাধারণ সদস্যদের দাবির মুখে দুর্নীতির বিষয়ে তদন্ত হয়। সেখানে তারা দোষী প্রমাণিত হলে আইনি পদক্ষেপ নেওয়া শুরু হয়। এরপর তারা আত্মগোপনে থেকে সংস্থাটির বিরুদ্ধে নানা অসত্য, বানোয়াট, সম্মানহানিকর তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলন থেকে। দেশের স্বনামধন্য আকিজ ইনসাফ গ্রুপের বিস্কুট ক্যাটাগরির ব্র্যান্ড বেকম্যানস বন্যার্তদের পুনর্বাসনে একদিনের বেতনের টাকা দিয়েছে, বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। তারা একদিনের বেতনের সমপরিমাণ টাকা প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে জমা দিয়েছেন। দেশের সংকটময় পরিস্থিতিতে সবসময়ই দেশ ও দেশের মানুষের পাশে থাকে আকিজের ইনসাফ গ্রুপ বেকম্যানস। গত 10 দিন ব্যাপী তারা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লার প্রত্যন্ত অঞ্চলসমূহে বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজমের কাছে তারা এ অর্থ হস্তান্তর করেন। প্রায় 1 দশক নির্বাসনে থাকার পর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরেছেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি। বৃহস্পতিবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান সচেতন নাগরিক সমাজ, বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ। মুশফিকুল ফজল আনসারি মার্কিন হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিমণ্ডলে বাংলাদেশের ভঙ্গুর মানবাধিকার পরিস্থিতি ও আওয়ামী দুঃশাসনের নানা প্রসঙ্গ তুলে ধরেছেন। 2015 সালের জানুয়ারিতে তৎকালীন সরকারের রোশানলে পড়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। এছাড়া 2001 থেকে 2006 সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এখন চারদিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। জনগণ চাইলে পদত্যাগ করতে রাজি আছেন বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আশপাশে এমন অনেকেই আছেন যারা বিচার চান না, ক্ষমতার চেয়ার চান। এর আগে আরজি কর কাণ্ডের জেরে জুনিয়র চিকিৎসকদের সাথে বৈঠক করতে সম্মত হয় রাজ্য সরকার। জুনিয়র ডাক্তার ফোরামের শর্ত অনুসারে 30 জন প্রতিনিধির সাথে সাক্ষাতে রাজি হলেও বৈঠকটি সরাসরি সম্প্রচারের শর্তে রাজি হননি মমতা। 2 ঘন্টা ধরে স্নায়ুযুদ্ধের পরে কোনো সমাধান না আসলে সাংবাদিক সম্মেলন করে নবান্ন ছাড়েন মুখ্যমন্ত্রী। বলেন, তারাও চান ওই নির্যাতিতা বিচার পাক, কিন্তু মামলা রাজ্য সরকারের হাতে নেই। এছাড়া স্বাস্থ্য ভবন ঘেরাওয়ের 3 দিন পেরিয়ে গেলেও দোষীদের চিহ্নিত করতে ব্যর্থ হওয়ায় বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। সুপার টাইফুন ইয়াগির তাণ্ডবে ভিয়েতনামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 179 জনে। আহত আরও বহু মানুষ, এখনও নিখোঁজ শতাধিক। টাইফুনের প্রভাবে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে হতাহতের এ ঘটনা ঘটে। রাজধানী হ্যানয় থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, হ্যানয়ের রেড নদীর পানির স্তর 2004 সালের পর এবার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। এতে প্লাবিত হয়েছে রাজধানীসহ আশপাশের বেশ কয়েকটি শহর। প্রবল বৃষ্টিতে দেশটির বিভিন্ন নদ নদীর পানির উচ্চতা বাড়তে থাকায় কয়েকটি প্রদেশে ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এশিয়ার সবচেয়ে শক্তিশালী টাইফুন হিসেবে পরিচিতি পেয়েছে ইয়াগি। কোরিয়া উপদ্বীপের পূর্ব সাগর অভিমুখে কয়েকটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, পরমাণু শক্তিধর দেশটি
পূর্ব সাগর অভিমুখে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সিউল বলছে যুক্তরাষ্ট্র আর দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পিয়ংইয়ং। জাপান বলছে অন্তত 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাছে এসে এগুলো সমুদ্রে পড়ে। এর আগে গেল 1 জুলাই সবশেষ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল উত্তর কোরিয়া। সে সময় নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির 4.5 টন যুদ্ধাস্ত্র বহনের সক্ষমতা ছিল। কিছুদিন আগেই দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন জানান যে কোনো সময় পরমাণু অস্ত্র ব্যবহারে প্রস্তুত তারা। ইউক্রেনের জন্য 70 কোটি মার্কিন ডলারের সহায়তার প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। কিয়েভ সফরে গিয়ে এই ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। প্যাকেজের প্রায় অর্ধেক অর্থ বরাদ্দ রাখা হয়েছে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর পুনর্নির্মাণে এবং পাওয়ার গ্রিড মেরামতের জন্য। মানবিক সহায়তা দেয়া হবে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ও শরণার্থীদের। এছাড়া বেসামরিক অবকাঠামো পুনরুদ্ধার এবং হতাহত বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা ও নিরাপত্তায় অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। প্রায় $10 কোটি ব্যয় করা হবে রুশ বাহিনীর ফেলে যাওয়া অবিস্ফোরিত বোমা ও ক্ষেপণাস্ত্র অবসরণের জন্য। ভয়াবহ দাবানলে কমলা রং ধারণ করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চল। বার্নাদিনো কাউন্টিতে জ্বলছে লাইন ফায়ার। দক্ষিণাঞ্চলে 3টি দাবানলে পুড়ে গেছে পাহাড়ি এলাকার ঘরবাড়ি, স্কি রিসোর্ট। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার মানুষ। স্যান বার্নাদিনো কাউন্টিতে 48 ঘন্টায় পুড়ে গেছে 19,000 হেক্টর এলাকা। বুধবার পর্যন্ত 3টি দাবানলে পুড়েছে 1,05,000 একর এলাকা। পুড়ে গেছে 23,000 একর এলাকা। এখন পর্যন্ত যে পরিমাণ এলাকায় দাবানল ছড়িয়েছে 2023 সালের তুলনায় তা দ্বিগুণ। স্মরণকালের ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত পুড়েছে 69 লাখ একর এলাকা। গেল বছর যা ছিল 70 লাখ একর। এখন চারদিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর ফিরলাম। আপনারা দেখছেন এখন চারদিক। এবার খেলার খবর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন পাকিস্তান সিরিজ জয়ী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান নাজমুল হাসান শান্তর নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল। এ সময় ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে ডক্টর ইউনূস বলেন, পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতার পরে জাতির পক্ষ থেকে ক্রিকেটারদের স্বাগত জানাতে এবং তাদের সঙ্গে দেখা করার অপেক্ষায় ছিলাম। পাকিস্তানে দলের সাফল্যকে ঐতিহাসিক বলে অভিহিত করেন প্রধান উপদেষ্টা। আগস্ট সেপ্টেম্বরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টেস্ট খেলতে পাকিস্তান সফর করে বাংলাদেশ। সফরে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে টেস্ট সিরিজ জয়ের গৌরব অর্জন করে লাল সবুজের প্রতিনিধিরা। সিরিজ জয়ের পরে বাংলাদেশ দলকে অভিনন্দন জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। টাইগাররা দেশে ফেরার পরে আজ সাক্ষাৎ হলো প্রধান উপদেষ্টার সঙ্গে। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ফারুক আহমেদ, বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন উপস্থিত ছিলেন। আরও ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।